আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দায়িত্বশীল পত্রপত্রিকায় খবর আসে যে পুলিশকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আপনার পুলিশ হত্যার বিচার করার জন্য। 5 আগস্টের আগে পরে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা ঘটেনি। এটা কেবলমাত্র 71 সালে রাজারবাগের 25শে মার্চের সেই গণহত্যার পরে, এরপর এইভাবে পুলিশ হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি। আওয়ামী লীগ বিএনপি দুই দলই খুব উচ্ছৃঙ্খল বিরোধী দলপনা করেছে, একসময় উচ্ছৃঙ্খল বিরোধী দলের রাজনীতি করেছে, হরতাল অবরোধের মধ্যে তারা বহু রকম হত্যার রাজনীতি করেছে বলে অভিযোগ আছে। এবং সেই সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এইভাবে গণহারে ঘটনা ঘটেনি। এবং পরে যেসব প্রশ্ন উঠেছে, প্রশ্ন তো আরো সিরিয়াস, যে টার্গেট করে করে পুলিশকে হত্যা করা হয়েছে, গর্ভধারিণী পুলিশকে হত্যা করা হয়েছে, নারী পুলিশকে, এবং প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী পুলিশকে হত্যা করেছে। এইসব প্রশ্নের মধ্যে যখন পুলিশ হত্যার গ্রিন সিগন্যালের কথা এসছে, চারদিকে মানুষের মধ্যে একটা আশার আলো, এবং সেই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, বর্বর হত্যার শিকার পুলিশ পরিবারগুলো আশায়, এবং পুরো পুলিশ বাহিনী, নিঃসন্দেহে পুলিশ বাহিনীর সে কান্না যারা দেখেছেন, আপনারা অনেকেই ভিডিও দেখেছেন যে পুলিশ সদস্যরা কিভাবে ডুকরে কেঁদেছেন অসহায় স্বজন হারানো পুলিশ সদস্যদের পরিবারের সামনে গিয়ে। এবং এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেই 5 আগস্টের আগে পরে নিহত কোনো পুলিশ পরিবারের সামনে দাঁড়ানোর হিম্মত রাখেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই কথা যখন জানা গেল, তখনই আস্তে আস্তে খেপে উঠলো এনসিপি এবং জামাতের লোকজন। তারা সরাসরি এই ব্যাপারে রিয়াকশন জানালো, এবং রিয়াকশন জানিয়ে তারা বললো যে কিসের পুলিশ হত্যা, এটা তো সমাধান হয়ে গেছে। এই পুলিশ হত্যার মানে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল, সারা পৃথিবীতে কোনো রাজনৈতিক দল একটা হত্যাকাণ্ডের বিচারের বাধা হয়ে দাঁড়াতে পারে এবং হত্যাকাণ্ডের বিচার চায় না, এইটা সারা পৃথিবীতে কোথাও নজির নেই। শুধু এই স্যাম্পলেই সারা ওয়ার্ল্ডে যথেষ্ট জামাত এবং এনসিপির তাদের চেহারা তুলে ধরতে। আপনারা মনে করবেন না যে এই দেশে কিছু কিছু তাদের সমর্থক আছে, তারা মেনে নিচ্ছে, তারা টাকডুম টাকডুম লাফাচ্ছে। সারা পৃথিবী জানছে যে ওই দেশেরই হত্যাকাণ্ড ঘটেছে, ওই দেশেরই এই রাজনৈতিক দল এসব হত্যাকাণ্ডের বিচার চায় না, তারা দাঁত কেলিয়ে হাসছে। এই অবস্থার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোই একদম পল্টি দেওয়ার অবস্থা, তিনি এমন কথাও বলে বসলেন যে জুলাই যোদ্ধাদের যদি অপরাধের বিচার করতে হয়, তাহলে কি মুক্তিযোদ্ধাদেরকেও রাজাকার মারার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো লাগবে কিনা। এরপরে আর বলার কিছুই থাকে না, সবাই চুপ করে যান। এবং সর্বশেষ গত 2 দিন আগে জাতীয় সংসদ ভবনে বিশাল ঢাকঢোল পিটিয়ে তারা মিটিং করে জানালেন যে জুলাই সেই ইউনূস গভর্নমেন্টের যেই আপনার একে একে যেই অধ্যাদেশগুলো হয়েছিল, সেই 132টা 33টা অধ্যাদেশের মধ্যে জুলাই যোদ্ধাদের ইন্ডিমনিটি, মানে তাদের দায় মুক্তি, এইটার ব্যাপারে সবাই একমত হয়েছে, সুতরাং তারা দায় মুক্তি পেয়ে যাবে। বাট কিন্তু কি শেষ হয়ে যায়? আমি তো একটা কথা বলেছি যে পুলিশ বাহিনীকে মনে বল সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্য, এবং তাদেরকে সরকারের আস্থায় আনার জন্য, এবং সরকারকে তাদের আস্থায় নেওয়ার জন্য পুলিশ হত্যাকাণ্ডের বিচার টুডে অর টুমরো হয়তো করতেই হতে পারে। এবং বিএনপির মধ্যে যে এটার দ্বিমত নাই, এটা আমি বিশ্বাস করি না। আমি জানি, আমার বিশ্বাস যে বিএনপির মধ্যেও এই পুলিশ হত্যা নিয়ে যথেষ্ট দ্বিমত আছে। উগ্রপন্থী যারা, অথবা কেউ কেউ যদি এর মধ্যে জড়িত হয়ে থাকেন, তারা যেরকম চাবে না বিচার হোক, কিন্তু বিএনপির সুস্থ মনের এবং বিএনপি যারা ভালো চান, তারা নিঃসন্দেহে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার চান। এই সমস্ত চাপ এবং এই পরিস্থিতি বিএনপিকে মোকাবেলা করতে হবে না। সেই সময় আমি কেন বলছি যে রহস্য কিনা, এবং পুলিশ বাহিনী তাদের ভেতরের মধ্যে এই আকাঙ্ক্ষা রয়ে গেছে কিনা যে তাদের কলিগদের হত্যার বিচার হোক। দেখেন আজকের যে আপডেট, মানে 27 মার্চ 2026 এসে যে আপডেট, সেই আপডেটে সমস্ত পত্রপত্রিকায় রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হচ্ছে পুলিশ হত্যার বিচার নিয়ে আইজিপির যে বক্তব্য, সেখানে 5 আগস্টের আগেও পরে পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। তিনি রাজশাহীতে একটা প্রোগ্রামে তিনি বলছেন। এরপর অন্যান্য বিষয়ে এই একটা লাইনেই ঘুরে বেড়াচ্ছে, এবং একটা লাইনে অর্থ যদি আমরা খুঁজি, অর্থ কি?
যদি বলি যে আইন অনুযায়ী পুলিশ হত্যা, তিনি যে বলছেন যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এখন আইন যদি দায় মুক্তির থাকে, তাহলে কি ওই দায় মুক্তির আইন অনুযায়ী, নাকি একটা হত্যাকাণ্ডের যে বিচার হয় সেই বিচারের আইন অনুযায়ী? আপনাদেরকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিই, সরকার উসিলা দিচ্ছে এবং সরকার কারণ দাঁড় করাচ্ছে যে জুলাই সনদে তারা সম্মতি হয়েছে, জুলাই সনদে পুলিশ হত্যার দায় মুক্তির ব্যাপারে ঐকমত্য হয়েছে। বাট এই জুলাই সনদ তো আদালতে অলরেডি চ্যালেঞ্জ হয়ে গেছে এবং আদালতে এটা বিচারাধীন চলে গেছে। আগামী অল্প কিছুদিনের মধ্যে কোর্ট খুললে পরে, কোর্টে ভ্যাকেশন চলছে উচ্চ আদালতে, কোর্ট খুললে পরে এটা 2-4টা শুনানির মধ্যেই জানা যাবে উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেয়। যদি উচ্চ আদালত এই জুলাই সনদকে অবৈধ ঘোষণা করে, তাহলে ওই জুলাই সনদের ভেতরে থাকা এবং জুলাই সনদের রেফারেন্স অনুযায়ী যে অধ্যাদেশ রাষ্ট্রপতি, সেটা যদি অবৈধ ঘোষণা হয়, তাহলে পুলিশ হত্যার বিচারে কি আর কোনো বাধা থাকবে? আমজনতারা, বাংলাদেশের আমজনতারা একটা কথা বলে, গ্রামে গঞ্জে বলে, তা হচ্ছে যে ক্ষেতের ঢেল খেতেই ভাঙে। সেই হিসেবে আমার ভাবির পোলারা, তারা ক্ষেতের ঢেল খেতে ভেঙে দিয়েছে, অর্থাৎ নিজের গোপন কথা বা নিজের ক্ষতি নিজেই করে ফেলেছে, প্রকাশ করে, অর্থাৎ থলের বিড়াল বের হয়ে গেছে। বিষয়টা এরকম। আমরাও কিন্তু এই কথাটাই বলতাম যে এই যে এত রক্তপাত, হানাহানি হলো, খুন তো হয়েছে, হত্যা তো হয়েছে, যদি রক্তপাত, জীবন, আত্মত্যাগ এগুলো দেশের স্বার্থে হয়, সমাজের স্বার্থে হয়, রাষ্ট্রের স্বার্থে হয়, পৃথিবীর স্বার্থে হয়, সেগুলোর বলিদান কিন্তু পৃথিবী মনে রাখবে এবং সেটা সার্থক। কিন্তু কারো বলিদান, কারো রক্তদান, কারো জীবনদান, কারো ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ যদি উল্টো হয়ে যায়, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে না হয়ে উল্টো যদি মানবতা বিরোধী হয়, বিদেশি শক্তির পক্ষে কাজে খাটে, তাহলে তখন কিন্তু আত্মত্যাগও বিফলে যায়, দেশ বা সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হয়। তো আমার ভাবির পোলারা কিন্তু তাই করেছে। তারা কেউ জেনে বুঝে গিয়েছে, কেউ না বুঝে গিয়েছে। আমি বলবো না যে সবাই ডিপ স্টেটের টাকা পয়সা খেয়ে গিয়েছেন, এটা আমি অভিযোগ করতেছি না। কারণ মানুষ কখনো কখনো বিভ্রান্ত হয়, কোনো সন্দেহ নেই, ভুল করে। এই শ্রেণীটাই বেশি। আমরা কিন্তু আগেই বুঝেছিলাম, 2018 সালে যখন এই আন্দোলন শুরু হয় কোটা নামে, আমরা তখনই বলেছিলাম এটা কোটা না খোটা সময় হলে বোঝা যাবে। খোদা আওয়ামী লীগ সরকারকে আমরা বুঝাইতে পারি নাই, কিন্তু আমরা অনুমান করেছিলাম। কারণ প্রত্যেকটা মিছিল মিটিং এ যখন দেখেছি যে এরা শিবিরের মেসের যাত্রী, শিবিরের মেসে খাওয়া, চলাফেরা, শিবিরের বাসে চলা, শিবিরের কোচিং সেন্টারে পড়া, এই ছেলেগুলো কোথা থেকে আসে? ঢাকা শহরে আমরা আন্দোলন করি দীর্ঘদিন যাবৎ, মফস্বলে বরং কম করেছি। যত ছোট দল হোক বা বড় দল হোক, আন্দোলন করলে আমরা বুঝতে পারি যে এই লোকগুলো এই দলের, এই পক্ষের, এই মতের আসছে। এমনকি যারা ভাড়াটিয়া আসে খাটে, যারা 500, 700, 200, 400, 1000 টাকায় খ্যাপ মারতে আসে মিছিলে, আন্দোলনে, তাদেরও আমরা চিনি। কিন্তু এই যে 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হলো, এইখানে কিন্তু এদের পরিচয় প্রকাশ্য ছিল না, এদের কারো রাজনৈতিক পরিচয় সামনে ছিল না স্পষ্ট। সুতরাং এটা সন্দেহজনক ছিল, আমরা বলেছি। আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের যারা ব্যক্তি ছিলেন, নেতা ছিলেন, তারা এটাকে মনে করেছে যেভাবে বিএনপির আন্দোলনকে তারা থামিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই তারা এটাও থামিয়ে দিবে। কিন্তু এটা তারা পারেনি। কেন পারেনি? কারণ প্রতিপক্ষ চিহ্নিত ছিল না। আর প্রতিপক্ষ যখন চিহ্নিত না থাকবে, আপনি তার সাথে পারবেন না, এটাই স্বাভাবিক। হয় সে আন্দোলন দাঁড়াবে না কোনোভাবেই, আর না হয় ওই আন্দোলন আপনার ভয়ঙ্কর ক্ষতি করবে, যেটা আমরা দেখলাম, ক্ষতি হয়ে গেল, যেটা আমরা দেখলাম। তো আমার ভাবির পোলা এই কথাটা বলার মাধ্যমে আমরা যে অনুমানগুলো করেছি, এবং যারা বিজ্ঞ, যারা প্রথমে অনুমান করেছিলেন যে ডক্টর ইউনূস আসলে কোন দেশের কোন সংস্থার এজেন্ট, তার সরকারে যারা ছিলেন তারাও কোনো না কোনো সরকার ও দেশের এজেন্ট, এমনকি এদের অধিকাংশেরই নাগরিকত্ব ছিল না। আমরা বারবার চিৎকার চেঁচামেচি করেছি, যারা এই দেশে 245টা ভোট পায়, সে আদিলুর রহমানেরা ভুইফোর সংগঠন করে 245টা ভোট পাওয়া লোক। আমি শেখ ফরিদ বাংলাদেশের যে কোনো জায়গায় ইলেকশন যে কোনো সময় করি না কেন, এখন তো মানুষজন চিনে, এখন তো অবশ্যই বেশি পাবো। কিন্তু যখন অচেনা ছিলাম তখনও যদি ইলেকশন করতাম,
245টা ভোট অন্তত পাইতাম না, অন্তত 200-250 ভোট কাস্ট করতে পারতাম। আদিলুর রহমানেরা 200-র উপরে ভোট পাওয়া, উপরে ভোট না, 300-র নিচে থাকতে হয় যাদের ভোট, তারাই দেশে ক্ষমতায় চলে যায়। যখন রেজওয়ানা বন্যা, যারা একজন উপসচিবের সাথে দেখা করতে গিয়ে জুতার তলা ক্ষয় হইতো, তারা যখন এই দেশের মন্ত্রী পরিষদে বসে যান, যে আসিফ নজরুল যেদিন তিনি শপথ নেবেন সেই দিনও ভয়ে ছিলেন যে আসলেই কি তারা ক্ষমতায় যাচ্ছে কিনা, শেখ হাসিনা দেশেই আছে কিনা, তার মানে নিজেদের প্রতি আস্থা নাই। সেই লোকগুলো যখন ক্ষমতায় যায়, যখন যখন সিংকু বাম, ফ্রড মাজাহারের বিবি সাহেব, খরিদ আক্তারকে দেখি ক্ষমতায় চলে যায়, তখন আমরা সন্দেহ না করে পারি না যে এই লোকগুলো কারা, কিভাবে ক্ষমতায় গেল। তখন আমাদের সন্দেহটা প্রকট হয়ে উঠেছিল, যারা হচ্ছে কোনো বিদেশি শক্তির হায়ার করা কেউ। সেটা প্রমাণ হয়ে গেছে এবং সেটা আপনি দেখলেন, আপনি দেখতে পারলেন যে সর্বশেষ মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী, যিনি রোহিঙ্গা মিনিস্টার ছিলেন, তারপর সরকারের জন্য কি মন্ত্রী হইলেন, এখন সরাসরি পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী। অদূর ভবিষ্যতে যারা উপদেষ্টা হবে, যদি হয় কোনোদিন কেউ, তারা মন্ত্রী হয়ে যেতে পারে। তার মানে যখন একটি দলের উপদেষ্টারা এসে মন্ত্রিত্ব গ্রহণ করে, তার মানে নির্বাচনটা বিতর্কিত ছিল, যেটা আমরা বারবার বলে আসছি। আসসালামু আলাইকুম। স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম, আমরা শুনছি, আমরা মানছি। কখনো কখনো বিএনপি যারা করেন তারা তাদের আদর্শিক দিক থেকে মানেন, তারা সত্যিকার অর্থে মানেন। একটা ছোট প্রশ্ন শুধু, যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার অনেক বক্তৃতা, অনেক ভিডিও আছে, কিন্তু তিনি কখনোই, তার মুখ দিয়ে শোনা হয়নি সেই স্বাধীনতার ঘোষক তিনি নিজে, বা সেই ঘোষণার প্রেক্ষাপটটা কি ছিল, এগুলো নিয়ে বহু আলাপ হচ্ছে। আমি এবারে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমি একটা পণ করেছিলাম যে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আমি বিশেষ কোনো আলোচনায় যাব না, কারণ এগুলো এমন একটা ইস্যু না, এই ইস্যুগুলোতে আলোচনা করলেই বাংলাদেশে কেউ যুক্তির ধার ধারে না, ফলে কোনো না কোনো একটা পক্ষের হয়ে যেতে হয়। তারপরেও ঘটনাক্রমে কর্নেল অলি আহমেদ এর বক্তব্য ধরে মেজর আখতারুজ্জামান আমাদের এখানে শোতে বলেছেন, কিন্তু কর্নেল অলির পক্ষ থেকে তার যারা শুভানুদ্দায়ী আছেন তারা আমাদেরকে অসংখ্য ডকুমেন্ট পাঠিয়েছেন। কর্নেল অলির আশেপাশের মানুষ, শুভানুদ্দায়ীরা, ঘনিষ্ঠজনরা, তারা আমাদেরকে যে তথ্য দিয়েছেন তাতে করে কর্নেল অলির বক্তব্য এস্টাবলিশড হওয়ার মতন বক্তব্য, মানে সেই ডকুমেন্টগুলো আমরা যদি সামনে তুলে ধরি, এবং কর্নেল অলি যা বলেছেন আপনারা জানেন, যে তিনি বলেছেন যে তিনি না থাকলে জিয়াউর রহমান মারা যেতেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাটের দিকে যাচ্ছিলেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনার কারণে, এবং সেরকমই মোটামুটি এখন আলোচনায় যে কর্নেল অলি থাকার কারণে জিয়াউর রহমান তখন বিদ্রোহ করেছেন, এরকমই বলা হচ্ছে। আমরা এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদেরকে আলাদা আর একটা শোতে আমি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় তা না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে শ্রদ্ধা সম্মান জানাতে কারো কার্পণ্য থাকার কথা না। যেটা আওয়ামী লীগ আমলে হয়, যথাযথভাবে জিয়াউর রহমানের সম্মান, তার যে প্রাপ্য সম্মান, এটা দেওয়া হয় না। যদি ধরেন এমনও হয়ে থাকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষেই বললেন, যেটা আমরা জানি যে উনি বলেছেন যে I declare the independent of Bangladesh on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটাও যদি হয়ে থাকে, সেটার মধ্যে তো একটা বিশাল স্পেশালিটি আছে। তখন তো আরো অনেক মেজর ছিল, সেই মেজর বাদ দিয়ে জিয়াউর রহমান যে সেদিন সেই সাহসী ভূমিকাটা নিয়েছেন, এবং স্বাধীনতা যুদ্ধের একেবারে প্রারম্ভিক সময় তিনি যে বিদ্রোহ করেছেন, সেই বিদ্রোহ তো একটা বিশাল সাহসিকতার জায়গা। আওয়ামী লীগ সেটা রেসপেক্ট করে না, একইভাবে বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেসপেক্ট করে না। আমি গতকালকে বেশ কয়েকটা আলোচনায় বলেছি যে এই যে স্বাধীনতা দিবসের আয়োজন, সে আয়োজনে সবই আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই। এই স্বীকৃতি এবং অস্বীকৃতি দেয়া, এবং আইন কানুন সংবিধান এমনভাবে চেঞ্জ হয়েছে, একটা বিব্রতকর সিচুয়েশন হয়েছে। আমি একজনের একটা মূল ঘটনাটা যাওয়ার আগে একজনের একটা বক্তব্য তুলে ধরি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির নেতা, এনসিপির মুখপাত্র, সে বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, এটা আপনারা মনে রাখবেন। তারপরে আমি এই বিষয়ে বলছি।
ঘটনাটা আরেকটা জায়গার, সেখানে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে ঝাড়ু মিছিলের ঘোষণা দেয় বিএনপি, যদিও পরে কর্মসূচি সমাবেশের মধ্যে দিয়ে শেষ করা হয়। এটা বৃহস্পতিবার মহেশপুর স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপি সভাপতি আইনজীবী আমিনুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক সহ অনেকের নাম আসছে পত্রপত্রিকার রিপোর্টে। এইদিকে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলায় বদলি করে কর্তৃপক্ষ। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিনুল আরাফাত স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। 26শে মার্চ রাতে ইউনো খাদিজা আক্তার চিঠিটি হাতে পেলেও তাতে স্বাক্ষর দেখানো হয়েছে 25শে মার্চ বলে জানা গেছে। অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউনো খাদিজা আক্তার বলেন, আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি, সরকার এবং আইন যেভাবে বলবে সেভাবে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে, সেটা আগে পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। খাদিজা আক্তারের এই বক্তব্যটা মানে তার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সাজিদা আক্তার মিন করেছেন যে সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে। সুতরাং সংবিধানে যদি ওইটা থাকে, আইনে যদি সেটা থাকে, তাহলে উনি তো এখন ইচ্ছা করলেই স্বাধীনতার ঘোষক হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করতে পারেন না। এখন এই যে আইনের বাধ্যবাধকতায় একজন সরকারি কর্মচারী চলবেন, এইটা বিএনপির ইমোশনকে আমি রেসপেক্ট করি, কিন্তু রেসপেক্ট করলেও আইনের বাইরে কি তারা কিছু করাতে পারেন? তারা কি এখন সংবিধান মানেন? তো তাদের দল খুব সাংঘাতিক ভাবে বলছে যে তারা সংবিধানের বাইরে এক চুলও নড়বেন না, সংবিধান টিকিয়ে রাখতে হবে, এবং আসলেও তাই টিকিয়ে রাখা প্রয়োজন। তাহলে সংবিধান টিকিয়ে রাখতে হবে, এবং সংবিধানের কোনো বিষয় যদি আবার তাদের মতের আদর্শের সাথে না মিলে, তাহলে সেটার বিরোধিতা করতে হবে। এবার আসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। আপনি ইউনো খাদিজা আক্তারকে ট্রান্সফার করে দিতে পেরেছেন, এটা আপনার হাতে, সুযোগ আছে, আপনি করে ফেলেছেন। আপনি কি পারবেন এই যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বলছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, এটা আপনি প্রতিবাদ করতে? এটা প্রতিবাদের কোনো ভাষা, কোনো যুক্তি কি আপনার হাতে আছে? আমরা একটু দেখতে চাই খাদিজা আক্তার একেবারেই ধরেন আমাদের আমলাতন্ত্রের একেবারে ফিল্ড লেভেলের দিকে তিনি কর্মকর্তা, তার ক্ষেত্রে এক হাত দেখিয়ে নেওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি এক আঙ্গুল বাড়াতে পারবেন? ইউনূসের অন্তর্বর্তী সরকারের 18 মাস বঙ্গভবনের 4 দেয়ালে এক প্রকার বন্দী দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন রাজনৈতিক সরকার আমলে বেশ খোশ মেজাজি আছেন তিনি। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যেখানে ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে চোখাচোখি করতে চাইতেন না, সেখানে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একদিনে 2 বার সাক্ষাতের ঘটনাও ঘটেছে। প্রেস উইং থেকে শুরু করে ইউনূসের কেড়ে নেওয়া কিছু সুযোগ সুবিধা রাষ্ট্রপতি এই আমলে ফিরেও পেয়েছেন। তবে বিপরীতে বিরোধী পক্ষ জামাত ও এনসিপি অবশ্য ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানোর মতোই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করে যাচ্ছে। 1 মাস আগে নতুন সরকার শুরুর দিকে অবশ্য বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নতুন রাষ্ট্রপতি কে কে হতে পারেন সে খবরের ধুম পড়ে গিয়েছিল। কিন্তু বিএনপি ও বঙ্গভবনের একাধিক সূত্রের খবর হলো 2027 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন, যার অর্থ হলো বিএনপি এই বছর দলীয় কোনো রাষ্ট্রপতি দিচ্ছেন না। সেটি হলে আগামী বছরের জানুয়ারিতে যে অধিবেশনটি অনুষ্ঠিত হবে সেটিতেও মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন। সেই অধিবেশনের মাঝামাঝি গিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। প্রশ্ন হলো, কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি রাখা হচ্ছে? এক্ষেত্রে বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতির মেয়াদের সাথে বিএনপি সরকারের মেয়াদের তুলনা করে যে হিসেব দেখানো হচ্ছে, সাংবিধানিক দিক থেকে বিচার করলে সেটি ভুল। বরং এর পিছনে এমন 3টি কারণ আছে যেগুলো এই মুহূর্তে বিএনপি প্রকাশ্যে আনতে চায় না। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুঃসময় শুরু হয়েছিল। মোহাম্মদ ইউনূস তার নিজের এবং উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান ছাড়া কখনোই রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাননি। 18 মাসে ইউনূস 15 বার বিদেশ সফর করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এসব সফর থেকে ফিরে তার রাষ্ট্রপতিকে অবহিত করার কথা ছিল, কিন্তু সেটি কখনোই হয়নি। ইউনূসের বাধার কারণে আমন্ত্রণ পেয়েও বিদেশ সফরে যেতে পারেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাবাহিনীর হস্তক্ষেপে একবার সেনা সদরে আর একবার
বাবা মায়ের কবর জিয়ারত করতে নিজ বাড়ি পাবনায় যেতে পেরেছিলেন। জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে শ্রদ্ধা জানানোর রীতি বদলে ফেলেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস নামাজ পড়বেন বলে জাতীয় ঈদগাহে যেতে পারেননি রাষ্ট্রপতি। তাকে ঈদের নামাজ পড়তে হয়েছিল বঙ্গভবনে। দর্শক, এসব আপনারা সবাই জানেন। দর্শক, ইউনূসের বিদায়ের পর নিজে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন কিভাবে তাকে 18 মাস চাপে রেখেছিল ইউনূস ও তার সরকার। ইউনূসের বিদায়ের পর আসলো বিএনপি সরকার। পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এসেছেন। যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান। অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশের অনেক গণমাধ্যমে রাষ্ট্রপতির পরিবর্তন নিয়ে খবরের ধুম পড়ে যায়। এমনকি বিএনপির কে কে রাষ্ট্রপতি হতে পারেন অনেক নাম দিয়েও খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। এরই মধ্যে সংসদের প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের সময় নজিরবিহীন এক ঘটনা ঘটায় বিরোধী দল জামাত এনসিপি। তারা প্ল্যাকার্ড সহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংসদ অধিবেশনে স্লোগান দেয় এবং রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করে। অবশ্য বিস্ময়কর হলো সত্যি জামায়াত ইসলামের পক্ষ থেকে আবার রাষ্ট্রপতির সেই ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার জন্য প্রস্তাব করা হয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিটি আগের মতো আর তেমন জোরালো না থাকলেও বিরোধী শিবির থেকে এখন মাঝে মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বক্তব্য দেওয়া হয়। দর্শক, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সে হিসেবে তার মেয়াদ শেষ হবে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। এর আগে তাকে সরাতে হলে সংবিধানের বিধান অনুযায়ী মোটা দাগে দুটি উপায় আছে। একটি হলো অভিশংসন বা ইমপিচমেন্ট, আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকে সরে যাওয়া বা পদত্যাগ করা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে সরাসরি অভিশংসন করে অপসারণ করা হয়নি। তবে কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অভিশংসনের উপক্রম হয়েছিল বা পদত্যাগের ঘটনা ঘটেছে। 2002 সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে সংসদীয় দল অনাস্থা এনেছিল এবং অভিশংসনের প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিয়েছিল। তবে অভিশংসন ভোটের আগেই তিনি পদত্যাগ করেন। বাংলাদেশের সংবিধানের 4th ভাগের নির্বাহী বিভাগের প্রথম পরিচ্ছেদের 12 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার বিস্তারিত বলা হয়েছে। প্রথমে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের বা অর্ধেকের বেশি স্বাক্ষরে অভিযোগ লিখে স্পিকারের কাছে একটি প্রস্তাবের নোটিশ দিতে হবে। স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন থেকে 14 দিনের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা যাবে না, আবার 30 দিনের বেশি দেরিও করা যাবে না। সংসদ অধিবেশন না থাকলে স্পিকার দ্রুত অধিবেশন ডাকবেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংসদ কোনো আদালত বা ট্রাইব্যুনালকে অভিযোগ তদন্তের দায়িত্ব দিতে পারে। তদন্ত চলাকালে রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত থেকে বা প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার পাবেন। তদন্ত শেষে যদি সংসদের মোট সদস্য সংখ্যার কমপক্ষে 2/3 সদস্যের ভোটে অভিযোগটি সঠিক বলে প্রমাণিত হয়, তবে প্রস্তাব গৃহীত হওয়ার দিন থেকে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। সংবিধান অনুযায়ী এটি পরিষ্কার, যেহেতু মেয়াদ রয়েছে, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই। কিন্তু বিএনপির সংসদে 2/3 মেজরিটি বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই তারা চাইলেই রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। বিএনপির একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রপতিকে অভিশংসনের কোনো চিন্তাই বিএনপির নেই। তাহলে কি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা বিএনপি রাষ্ট্রপতিকে সরে যেতে বলবেন? সূত্রগুলো বলছে 2026 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন যে রাষ্ট্রপতি থাকছেন সে বার্তা বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে দেওয়া হয়েছে, যেটি গত 18 মাসে একটি বারের জন্য ঘটেনি। সেটি ঘটেছে 26 মার্চ স্বাধীনতা দিবসে। দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একসাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। দিনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন।
বঙ্গভবনের সূত্রগুলো বলছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে যে বার্তা দেওয়া হয়েছে সেটি হলো 2026 সালে রাষ্ট্রপতি পদে বিএনপি কোনো পরিবর্তন আনছে না। এমনকি 2027 সালে নতুন বছরের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন এমন মেসেজ তারা পেয়েছেন। সেটি হলে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি এই পদে থাকছেন। প্রশ্ন হলো, কেন বিএনপি রাষ্ট্রপতিকে সরাবে না? বিরোধী দলগুলো জামাত ও এনসিপির কোনো নেতা দাবি করছেন বিএনপি সরকারের মেয়াদের সাথে রাষ্ট্রপতির মেয়াদ সমান্তরাল হওয়ার কারণে বিএনপি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়। তাদের যুক্তি হলো, এখনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করে নিজেদের কোনো লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ সমান হবে। তাই আগামী সংসদ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পদে নিজেদের লোক থাকবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতির পদে বিএনপি নতুন কাউকে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। তাছাড়া আগামী নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সে কারণে বিএনপি আরো পরে রাষ্ট্রপতি নির্বাচন করে সামনের তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে চায়। তবে বিশ্লেষকরা মনে করেন সাংবিধানিকভাবে সংসদ না থাকলে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিধান নেই। সে কারণে সাংবিধানিকভাবে বিরোধী পক্ষের এই যুক্তি ঠিক নাই। তাহলে বিএনপি কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাখতে চায়? বিএনপির একাধিক সূত্র বলছে 2024 সালে যখন অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির সদস্যরা রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বঙ্গভবনে জড়ো হয়েছিল, তখন বিএনপি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছিল। সে সময় বিএনপি ও সেনাবাহিনীর বিরোধিতার কারণে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। সেজন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এনসিপি ও জামাতের এমন অবস্থান পুরনো ও রাজনৈতিক। কারণ অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই তাদের এই অবস্থান ছিল রাষ্ট্রপতির বিরুদ্ধে। বিএনপি, এনসিপি ও জামাতের এই অবস্থানের বিরোধিতার জন্যই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে রেখে দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কারণটি হলো মোহাম্মদ ইউনূসের প্রশাসন সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল গত 18 মাসে। এর মধ্যে 18টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি আছে। তার একটি হলো গণভোট। অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য যে বিশেষ কমিটি হয়েছে, সে কমিটির সবশেষ বৈঠকে এই অধ্যাদেশগুলো নিয়ে বিএনপির মনোভাব কি সেটি জামাতের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে 18টি অধ্যাদেশ নিয়ে জামাত ও এনসিপির পক্ষ থেকে হাউকাউ করা হলে বঙ্গভবন থেকে বোমা ফাটানোর মতো মেসেজও দেয়া হতে পারে। কারণ বেশ কিছু অধ্যাদেশ রাষ্ট্রপতির দপ্তর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেগুলোতে রাষ্ট্রপতির সম্মতি ছাড়াই জারি করেছিল এমন অভিযোগও আছে। আবার নির্বাচনের আগে বহু রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু বৈঠক হয়েছিল যেগুলোর সিদ্ধান্ত রাষ্ট্রপতির থাকার পেছনে কাজ করতে পারে বলে মনে করছে আরেকটি সূত্র। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে রাষ্ট্রপতি যে থাকছেন তা এই সরকারের শুরুর দিকে রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট হয়েছিল। গত 20 ফেব্রুয়ারি দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার দুঃসময়ে বিএনপি শতভাগ সহযোগিতা ছিল। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কোনো পরিস্থিতিতেই তিনি ভেঙে পড়েননি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ওই সময় তার পাশে ছিল। সূত্রগুলো বলছে 26শে মার্চ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়েছে, সেখানেও তিনি একটি বার্তা পেয়েছেন। আবার এরই মধ্যে ইউনূস সরকার রাষ্ট্রপতি যেসব সুবিধা কেড়ে নিয়েছিলেন সেগুলো পুনর্বহাল করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে এবং পরে আরো 2-1টি অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে একসাথে বেশ খোশমেজাজি দেখে অনেকেই বলেছেন দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় বর্তমান রাষ্ট্রপতির উপরে আপাতত আস্থা রাখছে বিএনপি, এটা নিশ্চিত। প্রশ্ন হলো এই নিশ্চয়তা শেষ পর্যন্ত কতদিন টিকবে? এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। তারেক রহমান এবং মিলিটারির মধ্যে, আর্মির মধ্যে এক ধরনের মানে টপ ব্রাসের সাথে এক ধরনের একটা সমঝোতা হয়েছিল বলে আমার মনে হয়। এই জন্য মনে হয়তো যে তিনি আপনার মনে আছে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছে মাপ নিতে চাইছেন তার মিসবিহেভিয়ারের জন্য। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে একটা সময়, কিন্তু এখন যে ঘটনাগুলি ঘটতেছে, সেই ঘটনাগুলিতে এটা স্পষ্ট যে
তারেক রহমান আসলে তার অতীতের যে উনি ক্ষমা চেয়েছেন যে আমি আমার ব্যবহারের জন্য, উনি উনি মোটেও ক্ষমা প্রার্থী না। এবং উনি ওনার উপরে যা যা হয়েছে এটার একটা, বা ওনার পরিবারের উপরে যা যা, যেটা উনি বলছেন, আপনি নিশ্চয়ই মনে আছে যে উনি ওনার একটা বক্তব্যে, এই ইলেকশনের অনেক আগে, মানে উনি তখন লন্ডন থেকে একটা বক্তব্যে উনি একটা তার পরিবার নিয়ে, তার বাড়ি নিয়ে অনেক আক্ষেপ করে উনি কথাগুলি বলছেন। কিন্তু তখন মনে হয়েছিল এটা আক্ষেপ, শুধুমাত্র একটা আক্ষেপের, যে তখন মনে হয়েছিল যে শেখ হাসিনার উপরে তার সমস্ত ক্ষোভ, যে শেখ হাসিনা তার মাকে, সুস্থ মাকে জেলে নিয়ে গেছেন, আসার পর অসুস্থ হয়েছেন, তার ভাই, সুস্থ ভাই বেরিয়ে গেছে, বাড়িতে ছিল, তাকে ধরে নিয়ে দেশের বাইরে গেল, সে মারা গেল। তারপরে তার নিজের কথা তিনি নিজে বলেন নাই, বাড়িটার কথা উনি বলছেন যে বাড়িতে ওনার কত বছর। সো তখন মনে ছিল শেখ হাসিনার প্রতি একটা ইয়ে। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এটা শুধু শেখ হাসিনা না, তৎকালীন সেনা অফিসাররা যারা ওই সময় সরকার পতনের সাথে বা সরকারকে নামানোর সাথে জড়িত ছিল, তাদের সাথেও কিন্তু, তাদের উপরও তার প্রচণ্ড ক্ষোভ আছে। এবং এই ক্ষোভের একটা জিনিস আপনি দেখেন, এটা এখন আরো বেশি পরিষ্কার যে তাজুলরা কোত্থেকেই এই শক্তিটা পেয়েছিল, যে সেনা কর্মকর্তা, সার্ভিং সেনা কর্মকর্তাদেরকে, মনে আছে যে কি বলে, আটক করা থেকে, গ্রেপ্তার করা থেকে শুরু করে তাদেরকে আদালতে হাজির করানো পর্যন্ত, তখন আর্মির সাথে অনেক কনফ্লিক্ট চলতেছিল, আর্মি দিতে চাচ্ছিল না, অনেক বাজ ছিল। এবং ওয়াকারুজ্জামান অনেকবার বলছেন যে ওই চ্যাপ্টারগুলো ক্লোজ করার জন্য, কিন্তু পারেন নাই। তো এখন মনে হচ্ছে যে তারেক রহমানের সাথে তাজুলরাও কিন্তু তারেক রহমানের এই মনোভাবটা জানতেন বলেই কিন্তু সার্ভিং আর্মি অফিসারদেরকে ওইভাবে অ্যারেস্ট করা হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ দেখেন যে অনেক কিছু প্রকাশ হয় না আমাদের দেশে, আমরা অনেক কিছু সাংবাদিকতা, সেটা আরেকটা তো আছে যে মামুন খালেদ, যিনি, যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, যাকে ধরা হলো, এই যে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক, তার কথা যদি আপনি কোর্টের ভিতরে যে বক্তব্যগুলো আছে সেগুলো প্রত্যেকটা, বেশ কয়েকটা প্রত্যেকটা না, বেশ কয়েকটা পড়তে হুবহু একই রিপোর্টিং হয়েছে। তার মানে রিপোর্টিং এই জিনিসগুলো বাইরে আসার জন্য একটা গ্রুপ আছে, মানে আর্মিতে যে মানে মানে তারেক রহমান মানে এককভাবে নিয়ন্ত্রণ করছেন বিষয়টা এরকম নাই।